আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা ফোকাস টিভির স্পেশাল এপিসোড আমরা কথা বলবো এমটিএতে সদ্য অবসরপ্রাপ্ত জনাব জাহাঙ্গীর আলম। উনি প্রায় 30 বছর যাবৎ কাজ করছেন এবং 30 বছর পরে উনি রিটায়ার করছেন। আজকে ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব উনি এই চাকরি সম্পর্কে কি আমাদের নতুনদেরকে কি পরামর্শ দেবেন এবং যারা আগামীতে রিটায়ার করবে তাদেরকে কি পরামর্শ দিবেন এবং ওনার জীবনযাত্রা কেমন করছে। জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আচ্ছা, আপনি এমটিএতে কখন ঢুকছেন যদি একটু সংক্ষেপে বলেন। অসংখ্য ধন্যবাদ প্রথম আপনাকে এবং যারা শুনবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি স্টার্ট করি 1993 ডিসেম্বরে। 92-তে আমি এমটিএতে পরীক্ষা দিই, পরে আমাদের সিরিয়াল ডাকে 1993 ডিসেম্বরের দিকে আমি ট্রানজিটে শুরু করি। তখন আমাদের আসলে খুবই হার্ড ছিল। তখন আমাদের সিস্টেমটা ছিল টোকেন সিস্টেম। তখন ছিল 1 টাকা 15 পয়সা করে পার ফেয়ার এনিওয়ে, এবং আমাদের স্যালারি তখন স্টার্টিং ছিল $4.25 করে, যাই হোক। তো সেই থেকে আমাদের ট্রেনিং অবস্থা ধরেন, তারপর টোকেনের যে ব্যবস্থাটা ছিল টোকেন আনটিল 94, 1 ইয়ার পরে যখন 90 তখন মেট্রো কার্ড শুরু হয়। তখন আমাদের কম্বাইন টোকেন এবং মেট্রো কার্ড দুটোই দিয়ে আমরা কাজ করতে হয়েছে। তো টোকেনের ব্যাপারে বলি একটু। আমরা যখন স্টেশনে একজন প্রথমে একজন রিলিফ দিতাম, রিলিফ বলি আমরা, যে একজন আরেকজনের জন্য আমার যে আগে ছিল ওনাকে বিদায় দেওয়ার ওটাকে রিলিফ বলে। তো রিলিফ দিতে গিয়ে আমার চাবি আয় না, তারপর আমরা টোকেনের চাবি নিয়ে বালতি নিয়ে আমরা ট্রান্সটাইলে যেতে হতো। ওইখানে গিয়ে নাম্বারগুলো ট্র্যাক করে টুলের নাম্বারকে সাবট্র্যাক্ট করে আগে প্রিভিয়াস ফেয়ার রিপোর্ট থেকে, যেটা তারপর ওটা বুথের ভিতরে একটা কাউন্ট ছিল, ওইখানে এগুলো সব কাউন্ট করতাম। কাউন্ট করার পর দেখতাম যে সব ঠিক আছে কেন। তবে এই টোকেন আনতে গিয়ে অনেক সময় তো অনেক দুর্ঘটনা ঘটেছে। যেমন এক সময় ঘটনা ঘটছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 103rd স্ট্রিট ছিল ইয়েতে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিচে ওটা ভাঙার আগে। তখন আমি টোকেন আনতে গেছি ট্রান্সটাইলে। টোকেন আনার পরে ট্রেনও চলে আসছে। এমন অবস্থায় একজনে জাপটা মারি অনেক টোকেন নিয়ে গেছে, বাদ বাকি বাকেট থেকে পড়ে গেছে। তো মানুষের অনেক আমি সাথে সাথে ভিতরে এসে এবিসি হিট করলাম, পুলিশ আসলো, এসে পরে এটা শুধু এটা না, এটা অনেক ঘটনা ঘটছে এই ধরনের। এটা একটা সিগনিফিকেন্ট একটা ঘটনা আমার জীবনে, আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। তারপর আপনি তখন নিউ ইয়র্কের সামাজিক অবস্থা কেমন ছিল? আপনি কখন আমেরিকা আসছিলেন এবং কখন এই জবে ঢুকছেন? আমি 1987 আমেরিকাতে আসি প্রথমে। আসার পরে আপনি 87-এ আসছেন আর 92-তে আপনি তখন সার্বিক আমি শুনছি অনেক কালোরা। হ্যাঁ, তখন কিন্তু বি অনেস্ট ট্রানজিটের অনেক সমস্যা ছিল, বিশেষ করে রাব হতো বেশি স্টেশনগুলোতে। মানুষের যখন যেটা বললাম যে টোকেন আনতে গিয়ে অনেক স্টেশনে যান, এমনকি একজন মার্ডার হয়েছে হান্টার্স বার্নার্ড জ্যাকসনে। সে সেম ওই অবস্থায় টোকেন আনতে গিয়ে তাকে রাব করে তাকে মারেও ফেলছে। মানে তখন একটু করাপশন ছিল বেশি। আমি যখন ঢুকি তো আমার বাঙালি একজন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ ছিল, তখন এটা খারাপ ছিল। আমি যখন ট্রানজিটে ঢুকি তখন আমার একজন আত্মীয় বললো যে ট্রানজিটে রিস্কি, এই জবটা করাটা ঠিক হবে না। যাই আলহামদুলিল্লাহ, পরে তো এটা অনেক, এখন তো বলতে গেলে এই জবটা আমাদের জন্য সবচেয়ে ভালো একটা জব বাঙালিদের জন্য। কারণ এখন যারা নতুন বাঙালি আসে পরীক্ষা দিলে মোটামুটি ভালো জব, এবং অন্যান্য জবের চেয়ে স্যালারি মাশাআল্লাহ অনেক ভালো। এটা আমার নতুনদের জন্য একটা থাকবে যে যাই কিছু করুক নিয়োগে তো উত্তম পতন থাকবেই। না, এখন আমি শুনছি যে এই বছর নাকি 46,000 অ্যাপ্লিকেন্ট স্টেশন এজেন্ট, যেটাকে এখন কাস্টমার সার্ভিস বলে। আপনাদের সময় কেমন প্রতিযোগিতা ছিল এই জবটাতে? তখন কিন্তু বাঙালিদের তেমন খুব কম ছিল। মুসলিমও কতজন ছিল? প্রতিযোগিতা কেমন ছিল? প্রতিযোগিতা এত প্রতিযোগিতা ছিল না। মনে করেন পরীক্ষা দিত 2 থেকে 3 হাজার অ্যাপ্লিকেন্ট পরীক্ষা দিত, এবং তখন পরীক্ষা ছিল বেশ কালো মানুষ ছিল, কালো সাদা সবাই মিশছিল। আমাদের বাঙালি ইন্ডিয়ান খুব কম। আমরা যখন শুরু করি তখন একটু কম, পরে আস্তে আস্তে এটা কম্পিটিশন এখন অনেক বেশি বেড়ে গেছে। এখন তো মনে করি আমি 50%ই বাঙালি হবে, যদিও একটা সুখবর। এবং এখন মাশাআল্লাহ আমাদের বাঙালি সব জায়গায়। তখন কিন্তু বাঙালি সুপারভাইজার হওয়াটা খুব টাফ ছিল।
ইটস ভেরি টাফ ছিল সুপারভাইজার হওয়াটা, একটা লবিংয়ের ব্যাপার ছিল। যাক এখন তো মার্শাল্লাহ আমাদের সুপারভাইজার অনেক supervisor আছে, অগ্রগতি দেখে খুব ভালোই লাগছে ইসলামকে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি বলে রাখি, এমটিএ একটা সিভিল সার্ভিস জব। এটাতে সমস্ত সুযোগ সুবিধা আছে। বিশেষ করে এই পজিশনটা যদিও ক্লারিক্যাল, কিন্তু অপরচুনিটির দিক থেকে অপরিসীম। আচ্ছা, আপনার তো এখন মেডিকেল পাচ্ছেন, আপনার মেডিকেল নিয়ে কোনো চিন্তা করতে হয় না, যেটা আমাদের বয়স বাড়লে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তারপরে আপনার এই যে এখন মনে ম্যানেজমেন্ট লেভেলে যাচ্ছে, ম্যানেজমেন্ট লেভেলে যে বিশেষ করে আমাদের দেশিরা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশিরা যাচ্ছে, তারা কি যোগ্যতা রাখে আরও উপরে যাওয়ার জন্য, নাকি যতটুকু আছে অতটুকুতেই তারা সন্তুষ্ট? আর এইখানে কি মানে কোনো, আমি বলতে চাইতেছি যে উপরে যাওয়ার যে আমরা যেটা বলি আর কি, শিখরে যাওয়ার কোনো সুযোগ আছে কি না, বা যারা যাচ্ছে যাইতে পারতেছে তারা তাদের যোগ্যতা দিয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কী? আমাদের বাঙালিরা অনেক যোগ্যতা অর্জন রাখে এবং এরা, আমার দৃঢ় বিশ্বাস এরাও একদিন ইনশাল্লাহ শিখরে গিয়ে পৌঁছবে। তবে এখানে শিখরে যেতে গেলে যেটা সবশ্য পলিটিক্যাল সবাই এবং লবিং ওরা অনেক সময় আগে অনেকটা কমে আসছে, যদিও আগে ছিল যে বিশেষ করে আমাদের অন্যান্য ইন্ডিয়ান বাঙালিদেরকে উপরে যেতে দিত না, যেমন সুপারভাইজার পর্যন্ত হওয়া খুব টাফ ছিল। এখন ইনশাল্লাহ মাশাআল্লাহ এটা কোনো সমস্যা নেই, এটা আমাদের বাঙালিরা যোগ্যতা রাখে উপরে যাওয়া। আমি আশা রাখি সবাই ইনশাল্লাহ আরও উপরে যাবে। কিন্তু আপনি যেটা এখন মাত্র বললেন যে ভারতীয় বাংলাদেশিরা বৈষম্য শিকার, তাই এখানে এদের সাথে বৈষম্যের ব্যাপারে খুব শক্ত অবস্থানে, তাহলে এখানে কি আপনারা বৈষম্যর কারণে হয় নাই, নাকি আসলে যোগ্যতা অর্জন করতে পারেন? বৈষম্যের কারণে হয় নাই, যোগ্যতা আছে কিন্তু বৈষম্যের কারণে অনেকটা হয়। তাহলে এই বৈষম্যটা সুপ্ত, ওপেন না? এটা ওপেন না, এটা খুব সিক্রেট, ভেরি সিক্রেট। এবং এটা যারা সোমানে যারা তারাই বুঝবে যে এটা আসলে ইজ ভেরি টাফ, কারণ ওরা চায় না যে বাইরে থেকে এসে ওদেরকে কেউ বসিং করে। এটা হলো মেন্টালিটি ওদের। ওইটা আগে ছিল সাধারণ মানুষ, মানে যারা বিশেষ করে উপরে থাকে, এটা আপনারা সবাই জানেন যে, কিন্তু আমাদের বাঙালি অনেক যোগ্যতা রাখে যাওয়ার জন্য, কিন্তু ওইটাকে। বাট আমেরিকার আইন তো আপনাকে এই বৈষম্যটাকে আপনাকে এইভাবে কি কোনো প্রমাণিত হয়েছে যে এটা প্রমাণিত করার কোনো সুযোগ নেই? কোনো সুযোগ নাই। এখন মনে করেন উপরে যেতে গেলে তো এটা কোনো পরীক্ষাও লাগে না, এটা শুধু লবিংয়ের উপরে, আপনার রেজিউমের উপরে। স্টেশন এজেন্ট পর্যন্ত, সুপারভাইজার পর্যন্ত আপনার পরীক্ষা দিলে আপনার যতটুকু যোগ্যতা অনুযায়ী আপনি জব পেতে পারেন। কিন্তু এর উপরে চলে গেলে এগুলো বিশেষ করে আপনার ইন্টারভিউর উপর নির্ভর করে। আপনি যতই ভালো ইন্টারভিউ দেন না কেন, ওরা ওদের পছন্দ মতো মানুষ নেবে, এখানে কারো কোনো হাত নেই। তো এইখানেই একটু বৈষম্যটা রয়ে গেছে। উপরে যত যাবেন তত উপরের লেভেলের মানুষের সাথে ভালো লবিং না থাকলে আপনি উপরে যেতে পারবেন না। এখন আমি আর একটা জিনিস যেটা বিষয় হচ্ছে, যেটা আপনি রিটায়ার্ড করছেন, আপনার এখন রিটায়ার্ড লাইফ কেমন যাচ্ছে? মাশাআল্লাহ খুবই ভালো। আমি এটি উপদেশ দিব যে যারা সময় হয়ে গেছে, যদি চলতে পারেন ভালোভাবে, তাহলে রিটায়ার করে লাইফটা এনজয় করাটাই সবচেয়ে বড় জিনিস। আর যারা মনে করেন যে চলতে অসুবিধা হবে, তাহলে থাকাটা ওদের জন্য একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন থাকবে। তো আমি মাশাআল্লাহ খুবই ভালো আছি যে আমি আমার রিটায়ার লাইফ খুব এনজয় করতেছি। আচ্ছা, অনেকে দেখা যায় যে ওভার টাইম, ট্রিপল টাইম করে, হিউজ পয়সা কামায়। আবার দেখা যায় যে অনেকে ট্রেনের মাঝেও মারা যায়, আবার অনেকে বুথের মাঝেও মারা যায়, এক কর্মক্ষেত্রে মারা যায়। এই ব্যাপারে আপনার মন্তব্য কী? এটা বলবো যে এই জন্য দায়ী কি ও, না সিস্টেম দায়ী? এটা নিজেই দায়ী। কারণ মানুষের সিস্টেমটা বলবো না, কারণ আপনি যতই চাইবেন ততই আপনার শেষ হবে না। অতএব আপনার নিজের স্বাস্থ্যটাকে সুস্থ রেখে যেভাবে কাজ করতে পারেন, সেটাই সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে বড় জিনিস হলো আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে আপনি কাজ করবেন কি, পয়সাটাই করবেন কি? আপনার স্বাস্থ্যের সবচেয়ে সুখের মূল, যেটা কথা বলে আমরা, সেটি আসলে সত্য। আপনাদের স্বাস্থ্য ঠিক থাকে, আপনার যদি মনে করেন যে আপনি কাজ করে চলে যেতে পারেন, সেটাও একটা ভালো, যে কাজ করতে পারেন, মেন্টালিটি আপনার কাজে আসা যাওয়া করলেন একটা। কিন্তু আগের মতো সিস্টেমটা এখন নেই। এখন যে কাজের যে প্রেশার বা বিভিন্ন এটার জন্য সুস্থভাবে কাজও করা যাচ্ছে না। আর যদি কারো মনে করেন যে রিটায়ার করার পরে যে সুস্থ জীবন, সুন্দর জীবন চালাতে পারেন, সেটাও মাশাআল্লাহ খুবই ভালো। যেমন আমি আমার ব্যক্তিগতই বলতেছি যে আমি খুব এনজয় করতেছি মাশাআল্লাহ। তো যারা রিটায়ার করতে চান, যারা সময় হয়ে গেছে 25-এর পরে, রিটায়ার করে ফেলেন, ইনশাআল্লাহ দেখবেন যে ভালো লাগবে। আচ্ছা, আর একটা কথা বলা হয় যে আপনাদের তো ইউনিয়ন আছে। হ্যাঁ, অনেকে বলা হয় যে ইউনিয়নটা শুধুমাত্র একটা আই ওয়াশ প্রতিষ্ঠান,
আসলে কি ইউনিয়ন কোনো এফেক্টিভ কিছু করতে পারে এমপ্লয়ীদের জন্য যদি না, ইউনিয়ন তো অবশ্যই করে। ইউনিয়ন না থাকলে তো আমাদের জবেরই অনেক ঠিকই থাকতো না। ওরা ফাইট করে ঠিকই, অনেক কিছু ইউনিয়ন করে, যেমন বিশেষ করে এমটিএর মেডিকেল, যেটা ওটা ইউনিয়ন থেকে অনেকটা আসে। না শৃঙ্খলা জাতীয় কারণ আমি ডিসিপ্লিনারি অ্যাক্টিভিটিজের কথাই আমি জানতে হ্যাঁ, চাই। ডিসিপ্লিনটার ব্যাপারে ইউনিয়নে যথেষ্ট করে, কিন্তু যতটুকু হওয়া উচিত ছিল আরও একটু ভালোভাবে করতে পারতো, কিন্তু অতটুকু ওরা প্রেশার অনেক সময় হয় কি দেখা যায় যে ম্যানেজমেন্টের সাথে ওরা হাত মিলিয়ে কাজ করে। তো এই জিনিসটা আমি চাই যে হোক, ইন্ডিপেন্ডেন্টভাবে ইউনিয়নটা কাজ করুক। এখনও সেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট আমি যতটুকু দেখছি, ইন্ডিপেন্ডেন্ট বা পুরাদমে কাজ করে কিনা জানি না, দিলে আপাতত। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওরা ম্যানেজমেন্টের সাথে হাত মিলিয়ে আপনার কোনো ডিসিপ্লিন অ্যাকশন হইলে ওরা এই ম্যানেজমেন্টের পক্ষে যেটা ডিসিশন নেবে, ওরা আগেই বলে দেয় যে তুমি এটা মেনে নাও, নতুবা তোমার সমস্যা হতে পারে। তো অনেকে বাধ্যতা হয়ে ডিসিপ্লিন অ্যাকশন যেটা নিয়ে নেয়। তো আমি বলবো যে এটা একটা ভালোভাবে সুষ্ঠু হওয়াটা উচিত আরও। আচ্ছা, একটা জিনিস আমি খুব কনফিউজড একটা জিনিস, সেটা হলো এটা তো আমেরিকাকে বলা হয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ইউনিয়নের ভূমিকাটা কি অ্যাকচুয়ালি জেনারেলি? এখানে তো মনে করেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে সমাজতান্ত্রিক দেশগুলোতে ইউনিয়ন একটা শক্ত ভূমিকা রাখে জাতীয় পর্যায় পর্যন্ত। তো আমেরিকাতে ইউনিয়নের এখানে কী কাজ? আমেরিকা ইউনিয়নটা আসলে কতটুকু কী করতে পারে? আমেরিকা ইউনিয়নে যতটুকু কাজ করার কথা, পরে দেখা যায় যে হাই লেভেল চলে গেলে ওরা এই যে পুঁজিবাদীর কাছে ওরা অনেকটা বিক্রি হয়ে যায়। সত্য কথা যেটা আমি বলি, ওদের খারাপ লাগতে পারে, মনে হয় হাই লেভেলে গেলে ধরো পুঁজিবাদী একটা অফার দিল, ভালো একটা জবে, পরে দেখা গেল যে সে শিরন কেয়ার বা ওরা তার মানে মানুষের জন্য চিন্তা না করে সে তার নিজের জন্য চিন্তা করবে। কিন্তু এই জিনিসটা পুঁজিবাদীর জন্য সবচেয়ে খারাপ জিনিস। একজনকে সে কিনে নিতে পারে। সমাজতান্ত্রিক যে যার সমস্যা ছিল এটা হবে না, কিন্তু পুঁজিবাদী এটা আপনাকে মানুষ বিক্রি হয়ে যায় পুঁজিবাদের জন্য। তো এটা অবসান চাই যে যারা উপরে ইউনিয়নে ওঠার পরে তারা ইউনিয়নের যে মন মানসিকতা, যে সাধারণের যে সেবা করবে সেটা না করে তারা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত করে। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনার সাথে অনেক কথা হলো। ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু জানবো। আর আপনার এই প্রচারটা যদি আমরা করি, বিশেষ করে যারা নতুন আসবে, আচ্ছা একটা প্রশ্ন বলতে ভুলে গেছে, যারা নতুন আসতে চায় বা আসার জন্য আগ্রহী তাদের ব্যাপারে আপনার কী পরামর্শ? আমি মোস্ট ওয়েলকাম। সবাইকে বলবো যে এই চাকরিটা খুবই লোভনীয় এবং সুবিধাজনক। আপনি অন্যান্য স্যালারি অনুযায়ী দেখবেন যে অন্যান্য জবের চেয়ে এটা খুবই ভালো জব, এবং আপনার যদি পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হতে পারেন, আমি সবাইকে বলবো যে যারা পরিচিত আত্মীয়স্বজন আছেন সবাইকে বলবেন যে পরীক্ষা দিয়ে এটা জবটা নেওয়ার জন্য, তাহলে আমাদের বাঙালি কমিউনিটি আরও বেশি বড় হবে এবং সবাই আরও উপরে যাবে। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে বলার জন্য, এবং যারা শুনবেন বা শুনতেছেন বা শুনবেন সবাই যেন অসংখ্য ধন্যবাদ এবং নতুন জন্য বেশি আগ্রহ থাকবে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সালাম আলাইকুম।